বন্ধ চোখের পাতায় সূর্যের আভা পড়লে শীতলের ঘুমের রেশ হালকা হতে থাকে। তখনও হালকা তন্দ্রার কবলে পড়ে চোখ খোলা হয়নি শীতলের, ঠিক তখনই তার মনে পড়ে যায়, তার ঘরের জানালা দিয়ে তো কখনো রোদ প্রবেশ করে না, হোক সেটা গ্রীষ্মকাল কিংবা শীতকাল। ছোট্ট কুঠুরির মতো তার ঘর, কোনোমতে একটা বিছানা আর আলমারি সেই ঘরে জায়গা করে নিয়েছে। আলো বাতাসের অভাবপূর্ণ ঘরটাতেই শীতল তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে, আটসাট বলে কখনো নাক সিটকায়নি। কিন্তু আজ তার অতি পরিচিত বদ্ধ ঘরে আলোর প্রবেশ তাকে ভীষণ ভাবায়। থাকতে না পেরে ভারী চোখ জোড়া খুলে তাকাতেই শীতলের গলা শুকিয়ে ওঠে। বিশালাকায় রুমের বিলাসবহুল বিছানায় নিজেকে আবিষ্কার করে সে, চারপাশের সবকিছু তার অপরিচিত। শীতল প্রথমে ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু বেশ কিছুক্ষণ চোখ কচলেও যখন অচেনা ঘর তার চেনা ঘরে রূপান্তরিত হয় না, তখন শীতলের বুঝতে বাকি থাকে না যে সে তার স্বপ্নের দুনিয়া ছেড়ে অনেক আগেই বাস্তব দুনিয়ায় চলে এসেছে। শীতলের শ্বাস আটকে আসে, কাল রাতের কথা মনে করার জন্য নিজ মস্তিষ্কে জোর দিতে থাকে। কাল রাতে কাঁদতে কাঁদতে হিমকে জড়িয়ে ধরার দৃশ্য মনে পড়ে যায় তার, কিন্তু হাজার চেষ্টা করেও এর পরবর্তী কিছুই শীতল মনে করতে পারে না। তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গিয়ে পা আটকে মেঝেতে পড়ে যায়। সাথে সাথেই তার ওষ্ঠযুগল ভেদ করে এক অস্পষ্ট বাতারা চিহ্ন ধাতুর শব্দ বের হয়ে আসে। ত্বক চামড়া ভেদ করে যেন হাড়ে ব্যথা পেয়েছে সে, তার চাপা আর্ত তারা চিহ্ন নাদ কেবল তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। প্রায় সাথে সাথেই দরজা খোলার শব্দে শীতল যেন নিজ অবস্থানে জমে যায়। ভয়া তারা চিহ্ন ওত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে মানুষটাকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু মানুষটা হিমকে দেখে শীতল এক প্রকার দৌড়ে তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। শীতল এতটাই ভয় পেয়েছিল যে পরিচিত মানুষটাকে দেখে খুশিতে সে কেঁদেই ফেলে। হিম হাতে থাকা খাবারের ট্রেটা টেবিলে রেখে শীতলকে জড়িয়ে ধরে। বরফ কন্যা কাঁদছ কেন? ভয় নেই, আমিই তোমাকে এখানে নিয়ে এসেছি। এখানে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, কেউ তোমার গায়ে হাত তুলবে না। এখানে শুধু আমি আর তুমি, আর কেউ নেই। হিমের বলা কথাগুলো শুনে শীতল তাড়াতাড়ি করে হিমকে ছেড়ে তার থেকে দূরে সরে দাঁড়ায়। তার মানে এতক্ষণ সে যা ভেবেছিল সেটা ঠিক নয়, হিমই তাকে এখানে তুলে এনেছে। কিন্তু কেন? উদ্দেশ্য কি তার? বিদেশে পা তারা চিহ্ন চার করে দেওয়ার জন্য নাকি দেশি কোনো পতিতা তারা চিহ্ন লয়ে বিক্রি করে দেওয়ার জন্য? অবশ্য শীতল তারা চিহ্ন বা মেয়ে, তাই হিমের যদি এই উদ্দেশ্যই থাকে, তবে তাকে তেমন কষ্ট করতে হবে না। শীতলের অসহায় মনে এই বিষা তারা চিহ্ন তো চিন্তার উদয় হলেও তার বিবেক তাকে এসব ভাবতে বাধা দেয়। আর যাই করুক হিম তার কোনো ক্ষতি করতে পারে না, এই বদ্ধ বিশ্বাস শীতলের জন্মেছে হিমের প্রতি। হিম শীতলের ভেজা চোখে দুই ধরনের আবেগের সংমিশ্রণ দেখে হালকা শব্দে হেসে দেয়। শীতল কেবল মুগ্ধ নয়নে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। এই নিষ্পাপ হাসির অধিকারী ছেলেটাকে সে খারাপ মা তারা চিহ্ন নতে পারছে না। আরে তারা চিহ্ন কামিয়ে, তুমি কি ভেবেছ আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে তুলে এনেছি? ক্ষতি যদি করতেই চাইতাম তবে কাল রাতেই করতে পারতাম। রাতে তুমি আমার বুকে মাথা রেখে অজ্ঞা তারা চিহ্ন ন হয়ে পড়েছিলে, তখন আমি চাইলেই তোমার ইজ্জত তারা চিহ্ন তহানি করতে পারতাম, কেউ কিছুই জানতে পারত না। কিন্তু আমি তেমন ছেলে নই শীতল। দীর্ঘ 16 বছরের অপ্রকাশিত নির্যাতারা চিহ্ন তন থেকে উদ্ধার করতেই তোমাকে এখানে আমি নিয়ে এসেছি। শীতল কিছু বলতে চাইল, মুখের ভঙ্গির সাথে তার ঠোঁট যুগল নড়ে উঠল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। এতে শীতল কিছুটা অপ্রস্তুত হয়ে আবারও মাথা নিচু করে দাঁড়ায়। জন্মগত তারা চিহ্নটি না হওয়ায় শীতল মাঝে মাঝেই নিজের এই সীমাবদ্ধতা ভুলে যায়। হিম নিজের পকেট থেকে একটা ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দেয়। শীতল সেটা হাতে নিয়ে হিমের দিকে অবাক চোখে তাকায়। কাল রাতে জয়া আন্টি আমায় সব বলেছে, তুমি দুর্ঘটনাবশত কথা বলার শক্তি হারিয়েছ। আমি দুঃখিত, প্রথমে এটা আন্দাজ করতে পারিনি। ভেবেছি তুমি আমাকে পছন্দ করো না, তাই আমাকে তারা চিহ্ন নোর করছো। আজ থেকে এটা তোমার ফোন, তোমার যা বলার দরকার সব টাইপ করে আমাকে বলবে, বুঝেছ? শীতল রোবটের মতো মাথা নাড়ায়। কিন্তু পরক্ষণেই ফোনে কিছু একটা লিখে সেটা হিমকে দেখায়। আমি বাড়ি কখন ফিরতে পারবো? লেখাটা পড়ে হিমের চোয়াল শক্ত হয়ে আসে। রক্তি তারা চিহ্ন মচোখে শীতলের দিকে তাকিয়ে বলে, ও বাড়ি যাওয়ার জন্য এত উতলা কেন তুই তারা চিহ্ন মরি? ওখানে কি এমন মধু আছে যে আমার লাগোজারিয়াস বাংলো তোর পছন্দ হচ্ছে না? ওখান থেকে তোকে তুলে এনেছি কি তোকে আবার ওখানে পাঠানোর জন্য নাকি? আবার ওই বালে তারা চিহ্ন ভাঙ্গা বাড়িতে ফিরে কি বলি তারা চিহ্ন পাঠা সাজবার মন চায়? চুপচাপ এখানে বসে থাক, না হলে ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেব। হিমের বকা শুনে শীতলের মুখ চুপসে যায়।
একটু আগের ভদ্র ছেলেটার সাথে এখনের তারা চিহ্ন হিমকে যেন সে মিলাতে পারছে না। তাই নিজের মনের কথাটা ফোনে টাইপ করে হিমের হাতে ধরিয়ে শীতল এক ছুট দেয় রুমের বাইরে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে যে হিম বোকার মতো দাঁড়িয়ে থাকে। ফোনের দিকে তাকায় শীতলের, আপনি অনেক তারা চিহ্ন চা লেখা দেখতে পায় সে, সাথে সাথেই দ্বিগুণ রাগে তেতে ওঠে হিম। বড় বড় পায়ে সেও রুম থেকে বের হয় শীতলকে ধরতে। শীতল দৌড়াতে দৌড়াতে একবার পিছন ফিরে চায় কিন্তু নিজের পিছনে হিমকে দেখতে না পেয়ে সে যেন হাফ ছেড়ে বাঁচে। সামনের দিকে তাকালে সে সদর দরজা দেখতে পায়, এখান থেকে বের হওয়ার একমাত্র পথ। কিন্তু সদর দরজার বাইরে পা রাখার পূর্ব মুহূর্তেই সে ধরা পড়ে হিমের বলিষ্ঠ দেহের কাছে। শীর্ণ শরীরের শীতল যেন আকারের দিক থেকে হিমের অর্ধেক, আর শক্তির দিক থেকে হয়তো হিমের 10 ভাগের 1 ভাগও না। হিম শক্ত করে পিছন থেকে শীতলকে ঝাপটে ধরে। তারপর শূন্যে তুলে তাকে কাঁধে ফেলে হিম তার রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। পালানোর খুব শখ, আমার থেকে পালানোর শখ আজ আমি বের করব। তুই এই হিমাদ্র নামের ফুল পাক তারা চিহ্ন লাছেম তারা চিহ্ন রারমনকে বিগলিত করে তাকে নিজের মায় আটকে ফেলেছিস সে তারা চিহ্ন মরি, এখন আর তোর মুক্তি নেই। অজান্তেই হোক অপরাধ করেছিস, সেই অপরাধের সাতারা চিহ্নস্তি পেতে হবে। আর তোর সাতারা চিহ্নস্তি হচ্ছে সারাজীবন এই পাগলা তারা চিহ্ন তারা চিহ্ন গলা মলম হয়ে তোকে থাকতে হবে। আন্ডারস্কোর। সকাল থেকে শীতলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা নিয়ে বাড়ির সবার যেন কোনো মাথা বা তারা চিহ্ন ঠাঁই নেই। কারণ তাদের চিন্তার মূল বিষয় হলো সাদাত। মাথায় টিউমা তারা চিহ্ন ধরা পড়লে যেমন মানুষ মাথা ব্যথা ভুলে যায়, তেমনি শীতলকে খুঁজে বের করার চেয়ে সাদাতকে সামলানো সকলের জন্য কষ্ট তারা চিহ্ন সাধ্য হয়ে পড়ছে। সারা বাড়ি জুড়ে রয়েছে শীতলের অস্থি তারা চিহ্ন কিন্তু জলজ্যান্ত মানুষটা উধাও হয়ে গেছে। শীতলের দেখা না পেয়ে সাদাত যেন উম্মা তারা চিহ্ন দে পরিণত হয়েছে। নিজের চুল তারা চিহ্ন করে ধরে চিৎকার করছে সে। জয়া নিজের ছেলের এই বেহাল দশা দেখে একটুও বিচলিত হচ্ছে না, বরং খুশি মনে সব দেখছেন। আজ সাদাত নিজের কৃতকর্মের সাতারা চিহ্নস্তি পাচ্ছে। কি এমন ক্ষতি হতো যদি সে শীতলকে ভালোবেসে, সম্মান করে তাকে আপন করে নিত। তার ভালোবাসার কমতি ছিল না, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ ভুল ছিল। জোরজু তারা চিহ্ন লুম নির্যাত তারা চিহ্ন ন করে কখনো ভালবাসাকে আটকে রাখা যায় না, সেটাকে মনের আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়তে দিতে হয়। সাদাত বাড়ির বাকিদের মতো শীতলের সাথে পশু তারা চিহ্নর মতো আচরণ করেছে, এতে শীতলের ভালোবাসা তো দূরের কথা ঘৃ তারা চিহ্ন অন্য মানুষে পরিণত হয়েছে। এখন কাঁদছ কেন সাদাত? আজকে তো তোমার খুশির দিন। তোমার চোখের কাটা শীতল চলে গেছে, আনন্দ করো। আমি জানি তুমি আগে থেকেই জানতে যে হিম শীতলকে নিয়ে গেছে, তুমি সবটা জানো শীতল কোথায় আছে? মা আমাকে বলো, শীতল কোথায়? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি কেন বুঝতে পারছো না? আমি ওকে ভালোবাসি। সাদাতের গালে পড়া নিজের মায়ের চরের শব্দ নিঃশব্দ রুমে বেশ বিকট শোনায়। সাথে সাথেই শ্বাস ভারী হয়ে উঠে তার, তবে সেটা কষ্টে নয় বরং রাগে। রক্তি তারা চিহ্ন মচোখ, ফুলে ওঠা ঘাড়ের রগ বলতে গেলে সাদাতের বর্তমান চেহারায় হিংস্রতার অন্ত নেই। ছেলের চোখে মুখে আফসোসের চিহ্ন তো দূরের কথা, বরং গভীর রাগের বহিঃপ্রকাশ দেখে জয়ারা তারা চিহ্ন তা কেঁপে ওঠে। সে বুঝতে পারে সে তার ছেলেকে কেবল সুশিক্ষিত করেছে, কিন্তু ভালো মানুষ গড়তে পারেনি। ভালো হওয়ার তো প্রশ্নই উঠে না, এই বংশের ছেলে কিনা, বাড়িয়ে মেয়ে বউদের নি তারা চিহ্ন রেতন করে তাদের দমিয়ে রেখে অহং তারা চিহ্ন কারবোধ করে তারা। কি ভেবেছ তুমি আমাকে না বললে আমি শীতলকে খুঁজে বের করতে পারবো না? অবশ্যই পারবো, তবে এই বার ওকে একবার কাছে পাই, আমার থেকে পালানোর মজা ওকে বুঝিয়ে দিব। অনেক বড় বেড়েছে ও, শেষে কিনা আমারই বন্ধুর হাত ধরে বাড়ি থেকে পালিয়েছে, তারা চিহ্ন সাহস তাই না? পিঠে যখন গরম রডের তারা চিহ্ন কাপড়বে তখন বাপ বাপ করে এই তারা চিহ্ন সাহস বেরিয়ে যাবে ওর। পালাবে না তো কি করবে ও? তোদের মতো অমানু তারা চিহ্ন সদের সাথে থাকবে? এই বাড়িতে জন্ম নিয়ে শীতলকে তারা চিহ্ন করেছে আজ হিমের সাথে পালিয়ে ও এই তারা চিহ্ন পের প্রায় তারা চিহ্ন অস্তিত্ব করেছে। ওদেরকে ওদের মতো থাকতে দে সাদাত, তাতে ওদের মঙ্গল আর তোরও মঙ্গলের খেলা শেষ, এখন অমঙ্গলের পালা শুরু হবে। আমার ব্যক্তিগত সম্পত্তির ওপর নজর দেওয়ার সাহস দেখিয়েছে হিম, এই বেই তারা চিহ্ন মানির শাস্তি তো ওকে পেতেই হবে, আর বাকি রইল শীতল। আর ব্যাপারটা পরে দেখছি। এই বলে সাদাত হন হন করে রুম থেকে বের হয়ে যায়। সাদাতের রাগ সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা জয়ার, নিজের পেটের ছেলে বলে কথা। এখন সাদাতের মাথায় যে খুনে তারা চিহ্ন রক্ত চড়ে আছে তাও ভালো বুঝতে পারছে জয়া। ক্ষণে ক্ষণে বুকটা মুচড়ে উঠছে তার।
সাদাত না রাগে তারা চিহ্ন মাথায় হিম না শীতলের কিছু করে না বসে। আল্লাহ, তোমার ভরসায় ছেড়েছি ছেলে মেয়ে দুইটাকে। তুমি ওদের দেখো, সব বাধা পার হয়ে যেন ওরা এক হতে পারে। আন্ডারস্কোর। বিছানার ওপর অনেকক্ষণ ধরেই পা দুলিয়ে বসে আছে শীতল। চুলের বাঁধন খুলে অবাধ্য চুলগুলো তার ঘাড়ে মুখে ছড়িয়ে পড়েছে। কিন্তু সেদিকে তার খেয়াল নেই, বলতে গেলে ভীষণ রেগে আছে শীতল। কেননা এখানে আসার পর থেকে একবারের জন্য ও তার গোসল করা হয়ে ওঠেনি। দিনে অন্তত 5 বার শরীর না ভিজালে মনের শান্তি পায় না সে, তবে সে ব্যাপারটা আলাদা। কারণ ও বাড়িতে থাকতে তাকে সারাদিনে যে পরিমাণে কাজ করতে হতো তাতে 5 বার গোসল করাটা স্বাভাবিক। এখানে অবশ্য শুয়ে বসেই তার দিনাতিপাত হয়। হিম সেই সকালে বাড়ির বাইরে গিয়েছিল, সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল কিন্তু তার আর দেখা নেই। যাওয়ার সময় অবশ্য শীতলকেহু তারা চিহ্ন মকি দিয়ে গিয়েছিল যাতে সে রুমের বাইরে পা না রাখে। শীতল ও হিমের কথা মতো এই ঘরের বাইরে পা রাখেনি, সারারাত ফ্যানের সাথে ঝুলে থাকতে সে চায় না। দীর্ঘক্ষণ ধরে হিমের জন্য অপেক্ষা করতে করতে শীতলের চোখে হালকা ঘুমের রেশ চলে আসে। উবু হয়ে ঝিমুতে ঝিমুতে তার বন্ধ চোখে অতীতকালের কিছু দৃশ্য ভেসে ওঠে। বোধ শক্তি হওয়ার অনেক আগেই শীতল তার মাকে হারিয়েছে, এমনকি সে এটাও জানে না ঠিক কিভাবে তার মা তারা চিহ্ন রাগিয়েছে। মায়ের তারা চিহ্ন তত্ত্বর কারণ আজও তার কাছে ধোঁয়াশা। জয়ার কাছে এসে যতবার মায়ের কথা জিজ্ঞাসা করেছে, ততবারই কালো হয়ে উঠা মুখের কঠিন ধমকানি শুনেছে। তাই একসময় জিজ্ঞাসা করতেও ভুলে গিয়েছে শীতল। বিকাল প্রায় 4টা, বৃষ্টির মৌসুম, টানা 5 ঘন্টা টানা বৃষ্টি শেষে আকাশ তখনও মেঘলা, বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। কিন্তু বাতাসে তখন বৃষ্টির ভেজা গন্ধ বিদ্যমান। ঘুমন্ত জয়ার পাশ থেকে অতি সতর্কতার সাথে বিছানা থেকে উঠে পা টিপে টিপে ছাদে আসে 10 বছর বয়সী শীতল। আজ বৃষ্টিটা খুব উপভোগ করতে ইচ্ছে করছে তার। ছাদের ভিজে মেঝেতে পা রাখতেই ঠান্ডা পানির ছোঁয়ায় সারাদেহে এক অদ্ভুত পুলক বয়ে যায় শীতলের। বৃষ্টি পরবর্তী আবহাওয়া অনুভব করার ইচ্ছা আরও তীব্র হয় তার। আস্তে আস্তে পা বাড়িতে ছাদের কিনারে ঘেঁষে রেলিং ধরে দাঁড়ায় সে। ধূসর রঙের মেঘের সারি সারা আকাশ ছেয়ে আছে। শীতল একটা মেঘের দিকে আঙ্গুল বাড়িয়ে বলে, ইসস, ওই মেঘের ওপর যদি আমি চড়তে পারতাম, কতই না ভালো হতো। মেঘে করে সারা শহর ঘুরে দেখতাম। আমি হতাম ওই মেঘের মেঘকন্যা। কথাটা বলেই নিখুঁত মিহি শব্দে হাসে শীতল। প্রকৃতির রূপ বর্ণনায় শীতল এতটাই মশগুল ছিল যে পাশের বাসার মধ্যবয়স্ক কাকা যে তার সদ্য কিশোর বয়সে পা দেওয়া দেহের দিকে লোতারা চিহ্ন লুপ দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা দেখতে পায় না শীতল। আর দেখতে পেলেও হয়তো বুঝতে পারত না কাকার এই তারা চিহ্ন খোদ দৃষ্টির মানে। আর একটু সময় অতিবাহিত হলে হয়তো কাকা তাকে কাছে ডেকে নিয়ে অন্য তারা চিহ্ন অভাবে তার দেহস্প তারা চিহ্ন শো করত। কিন্তু সেটা হতে দেয়নি সাদাত। কোত্থেকে জানি রাগে গোজগোজ করতে করতে ছাদে হাজির হয় সে। ছাদে এসে এই দৃশ্য দেখে রাগটা তার মাথা ছাড়া দিয়ে ওঠে। কাকার দিকে একবার তারা চিহ্ন দৃষ্টি নিক্ষেপ করে শীতলের কাছে চলে আসে সে। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে শীতল ভতারা চিহ্ন এ পিছন ফিরে তাকায়। পিছনে সাদাতকে দেখতে পেয়ে শীতল ভয় রক্তশূন্য হয়ে পড়ে। শুকনো গলায় একবার ঢোক গিলে বলে, ভাইয়া তুমি এখানে কেন? এখানে এসে বুঝি ডিস্টার্ব করে ফেলেছি? মানুষকে শরীর দেখানোয় ব্যাঘাত ঘটেছে আমার জন্য তাই না রে? ছোট্ট শীতল সাদাতের কথার কোনো মানেই বুঝে উঠতে পারে না। পিট পিট চোখে তার দিকে তাকিয়ে বলে, কি বললে বুঝিনি ভাইয়া। তোকে বুঝতে হবে না। সাদাত আবারও পাশের ছাদের দিকে তাকায়, তবে এবার আর কাকাকে দেখতে পায় না সে। হয়তো সাদাত চলে আসায় কাকা ভয় পালিয়ে গেছে। সাদাত নিজেকে ঠান্ডা করার চেষ্টা করে। মুখে হাসি নিয়ে শীতলকে বলে, ওই ফুলটা চিনিস শীত? গোলাপ ফুল ওটা, কিন্তু অন্য গোলাপের মতো লাল নয়, মিষ্টি রঙের ওটা। কারণ তোকে লালের চেয়ে মিষ্টি রঙে বেশি মানায় শীত। জানিস 10টা নার্সারি খুঁজে তবে এই গোলাপের চারা আমি এনেছি। ফুলটা লাগবে তোর? দিবে আমায়? শীতলের চোখ জোড়া চকচক করে ওঠে। সাদাত কিছুটা হেসে গোলাপটা ছিঁড়ে শীতলের হাতে দেয়। শীতল সেটাকে কানে গুজতে চায় কিন্তু পড়ে না। শেষে সাদাত ফুলটা ভালো করে গুজে দেয় তার কানে। ভাইয়া কেমন লাগছে? বলবো না। কেন বলবো না? তারা চিহ্ন করেছি তোর ওপর। কিন্তু কেন? তুই আমার অধিকারের জিনিসটা অন্য কাউকে দিচ্ছিস তাই? মানে কিছু না। তুই আর কখনো একা একা ছাদে আসবি না। আচ্ছা, কিন্তু আমার তারা চিহ্ন ভাঙেনি। তাহলে আমায় কি করতে হবে? কালকে বিকালে আমার সাথে একটা জায়গায় যাবি? খবরদার কাউকে বলবি না কিন্তু। আচ্ছা, যাব। এরপরের দিন সাদাত সাইকেলে করে শীতলকে নিয়ে এক নির্জন পার্কে ঘুরতে যায়। সারাটা বিকেল একসাথে বেশ খুনোশুটি করে তারা।
কিন্তু বাড়ি ফেরার পথে এক গাড়ির সাথে ধাক্কা লাগে তাদের। সাদাত দূরে ছিটকে গেলেও শীতলের গলায় একটা রড জাতীয় কিছু বিঁধে যায়। একটুর জন্য সে প্রাণে বেঁচে গেলেও বাকশক্তি হারিয়ে ফেলে। হঠাৎ দরজা খোলার শব্দ কানে এলে শীতল নিজের চিন্তা থেকে বাইরে বের হয়ে আসে। হিম শীতলকে এভাবে বসে থাকতে দেখে বলে, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি, ছেম তারা চিহ্নরি। এখনই চোখে হারানো শুরু করেছ, সারা জীবন তো এখনো পড়ে আছে। তখন কি আমার পিছনে গোয়েন্দা লাগাবে নাকি? শীতল মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা লিখে হিমকে দেয়। আমি গোসল করব। হিম সেটা পরে একটা দুতারা চিহ্ন স্টু হাসি দেয় শীতলের দিকে। জাদু তারা চিহ্ন স্টু, বিয়ের আগে ওসব করতে নেই। আমার লতারা চিহ্ন যা লাগে, কোনো মেয়ের সামনে সামনে শার্ট খুলতে, আর সেখানে তো তুমি আমাকে জন্মদিনের পোশাক পরতে বলছো। এতটা ডিমান্ড করো না ছে তারা চিহ্ন মরি, পরে উল্টা পাল্টা কিছু করে ফেললে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। শীতল হতভম্বের মতো তাকায় হিমের দিকে, মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে হিমের নীল তারা চিহ্ন কথায় সে কম আশ্চর্য হয়নি। তিলকে তাল বানিয়ে ফেলার ট্যালেন্ট হিমের শিরায় শিরায় বহমান। শীতল হিমের থেকে চোখ সরিয়ে আবারও ফোনে কিছু লিখে। লেখাটা হিমের দিকে বাড়িয়ে দিলে সাথে সাথেই হিমের ঠোঁটের কোণে থাকা দুষ্টু হাসি গায়েব হয়ে যায়। আপনার মন মগজকে জমজমের পানি দিয়ে ধুলেও আপনি ঠিক হবেন না, কারণ আপনি একটা কুকুরের বাঁকা লেজ। কিন্তু হিমের মুখে আবারও হাসি ফিরতে বেশি সময় লাগে না। তবে এবারে তার হাসির পরিধি আরও ব্যাপক, যা দেখে শীতল কিছুটা ভয় পেয়ে যায়। আবেগের বশে সে হিমকে কুকু তারা চিহ্নের সাথে তুলনা দিয়েছে। কিন্তু এখন সে মনে মনে অনুমান করতে পারছে যে সে কতটা ভুল করেছে। আসলে দীর্ঘ অনেক বছর তার বাড়ির সদস্যরা পান থেকে চুন খসলেই তার ওপর চড়াও হয়েছে, কটু কথা এমনকি গায়ে হাত তুলতে দ্বিধা করেনি। আর সাদাত তো প্রতিদিন শীতলকে নিয়ম করে রকমারি শাস্তির সম্মুখীন করত। তাই ছোট থেকেই সে নিজের কাজকর্ম চলাফেরা সম্পর্কে বেশ সচেতন। কিন্তু আজ কেন জানি শীতল এত বড় ভুল করেছে, হয়তো হিমকে সে বাড়ির লোকগুলোর মতো অমাতারা চিহ্ন নুস ভাবতে পারেনি, অন্য পৃথিবীর এক ভিন্ন ধাঁচের মানুষ ভেবেছে হয়তো। শীতলের মুখে ভতারা চিহ্ন এর ছাপ স্পষ্ট, চোখ জোড়া আর তারা চিহ্ন অঙ্কে ভরে উঠেছে দেখে হিম পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য শব্দ করে হেসে ফেলে। হিমকে এভাবে হাসতে দেখে আবারও ভীষণ অবাক হয় শীতল। হিমের হাসির রেশ শেষ হলে কৌতুক চোখে সে তার বরফ কন্যার দিকে তাকায়। শোনো ছেম তারা চিহ্নরি, আমি কুকুরের বাঁকা লেজ নয়, আমি হলাম কু তারা চিহ্ন তোত্তার তেরা লেঙ্গু তারা চিহ্ন একেবারে জন্ম থেকেই। আঞ্চলিকতা বরাবরই শীতলের ভীষণ পছন্দের। কিন্তু দীর্ঘ জীবন ঢাকা শহরের চার দেওয়ালের মাঝে কাটানোর কারণে আঞ্চলিকতা তাকে ছুঁতে পারেনি গভীরভাবে। তাই হিমের মুখে বাঙ্গাল ভাষায় কথাগুলো বেশ মজার লাগে শীতলের কাছে। আর এবারের কথাটা যেন অন্যগুলোর চেয়ে ভীষণ আলাদা। সব কিছু ভুলে প্রাণ খুলে হাসতে থাকে শীতল। আজ অনেকদিন পর প্রাণ খুলে হেসেছে শীতল। হাসি থামলে সে হিমের দিকে তাকালে দেখতে পায় সে তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। যার হাসির শব্দ এতটা আরামদায়ক, তার কণ্ঠ জানি কতটা শ্রুতিমধুর, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার মাথায়। শীতলের কণ্ঠস্বর শোনার জন্য আকুল হয়ে থাকে হিমের অবুঝ মন। আমি গোসল করব। শীতলের লেখা দেখে হিম তার কল্পনার রাজ্য থেকে বের হয়ে আসে। বাথরুমে কি পানি নেই? আছে, কিন্তু গোসল সেরে কি পরব? জামা কাপড় তো নেই। লেখাটা পড়ে হিম নিজের জিহ্বায় কামড় বসায়। আসলেই সে এটা ভুলে গেছে। পরে গিয়ে কাপড় কিনা গেলেও এখন কিছু একটা দিয়ে কাজ চালাতে হবে। কিছুক্ষণ ভেবে নিজের আলমারির দিকে পা বাড়ায় হিম। একটা ওভারসাইজ সাদা টি শার্ট আর সাদা একটা লুঙ্গি এনে হিম সেগুলো শীতলের দিকে তুলে দেয়। পোশাকগুলোর মাঝে লুঙ্গি দেখতে পেয়ে শীতলরা তারা চিহ্ন গি তাকায় হিমের দিকে। ওভাবে তাকিয়ে আছো কেন ছে তারা চিহ্ন মরি? ওভাবে তাকিয়ে থেকো না, বলা যায় না কখন তোমার প্রেমে পড়ে যাই। হাতের কাপড়গুলো বিছানায় রেখে শীতল আবারও লেখে। আপনার কি মাথা ন তারা চিহ্নষ্ট, আমি মেয়ে মানুষ হয়ে লুঙ্গি পরব? তাহলে আমি এখন কি করব বলো? আর কিছু নেই আমার কাছে। আজকে রাতের জন্য লুঙ্গিটাকেই স্কার্ট মনে করে পরে ফেলো। কাল সকালে আমি না হয় কাপড় নিয়ে রাখবো তোমার জন্য। শীতল এর কিছু লিখে না। মনে মনে হিমকে গালি দিতে দিতে ব্যর্থ রুমের দিকে পা বাড়ায়। এ সময় হিমের উঁচু গলায় কথা শোনা যায়। গোসল করতে সমস্যা হলে আমায় ডেকো কেমন? আমার দয়ার শরীর, কিছুকে দেখে হেল্প করে দিব প্রমিজ। একটা মানুষ কতটা তারা চিহ্ন লজ্জ হতে পারলে এসব কথা বলে একটা মেয়েকে। এসব চিন্তা করতে করতে শীতল সজোরে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। ধুর, কবে যে তারা চিহ্ন মরিটাকে নিজের পত্নী বানাবো আল্লাহ জানে। মনটা খালি উড়ু উড়ু করছে, সুতায় টান দিয়েও নিয়ন্ত্রণে রাখতে পারছি না।
আন্ডারস্কোর নিস্তব্ধ ঘরের একমাত্র আলোর উৎস বেডসাইড টেবিলের ল্যাম্প দুটো। ক্ষীণ আলো ছড়াচ্ছে যেন কেবল হাঁটাচলা করা যায়। বিলাসবহুল বেডের ওপর পশমি চাদরের তলায় বেঘরে ঘুমাচ্ছে হিম। কিন্তু তার শান্তির ঘুম নষ্ট করতে এক মুহূর্ত সময় নেয় না তার ফোন। কারো কল আসায় বিকট শব্দে বাজতে থাকে সেটা। আরে আমার জন্মসত্ত্ব তারা চিহ্ন রফনের বাচ্চা, চুপ যা। তা না হলে এক ঢিল মেরে তোকে গড়িয়ে ফেলতে আমার হাত কাঁপবে না। চোখ না খুলেই ফোন কেটে আবারও ঘুমের দেশে তলিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ফুরসত পায়নি হিম। আবারও ফোনটা বেজে ওঠে। অতি বিরক্তি ফোনটা রিসিভ করে ওপাশে থাকা মানুষটাকে কথা বলার সুযোগ না দিয়ে হিম বলতে থাকে, প্লাটিহেলমিনথেসের বাচ্চা, তুই প্লাটিহেলমিনথেস, তোর বাপ দাদা 14 গোষ্ঠী প্লতিহেলমিনথেস। কল কেটে দিয়েছি, তাও বুঝিস না আমি ঘুমাচ্ছি। সাতারা চিহ্ন লাই বউরে নিয়া স্বপ্ন দেখছিলাম। বউ কত সুন্দর করে ভাত মাখাইছিল, তোর জন্য বউয়ের হাতে ভাতটাও খাইয়ে পারলাম না। তোর বিয়ে হবে না সাতারা চিহ্নলা। সব বুঝলাম কিন্তু প্লাটিহেলমিনথেস আবার কি? চ্যাপ্টাক্রি তারা চিহ্ন মি, তুই চ্যাপ্টাক্রি তারা চিহ্ন মি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী চ্যাপ্টাক্রি তারা চিহ্ন মি। তাহলে তো তুইও চ্যাপ্টাক্রি তারা চিহ্ন মি হলি, আফটার অল ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার। শেষের লাইনটা শুনে হিমের ঘুম উড়ে যায়। তাড়াতাড়ি করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তুষার তাকে কল দিয়েছে। ভতারা চিহ্ন এই গলা শুকিয়ে যায় তার। ও তুষার ভাই তুমি, আগে বলবে না, ঘুমের ঘোরে কি না কি বলে ফেললাম তোমায়। বলতে দিলে তো বলবো, ফোন রিসিভ করেই তো ভাঙ্গা রেডিও চালিয়ে দিয়েছিস। সরি ভাই, কিছু মনে করো না। আসলে মাথা মুথা ঠিক নেই কদিন ধরে। কি বলতো 26 বছরেও স্বপ্নের বাসরটা হয়নি তো, বউ নামক দাবাই পেলে সব ঠিক হয়ে যাবে। আমি তোর বড় ভাই হয়েও এখনো বিয়ে করলাম না, আর তুই কিনা ফিডার খাওয়ার বয়সে বাসরের স্বপ্ন দেখিস। সবার স্বপ্ন দেখার অধিকার আছে, নিজে স্বপ্ন দেখো অন্যকেও দেখাও। তুই বাড়ি আয়, তোর স্বপ্ন আমি বের করছি। দেশে পড়ে আছিস, ভাইয়ের কথা মনে হয় না। বাসায় ফিরবি কবে? ওর পাসপোর্ট বানাতে দিয়েছি, সেটা হলেই চলে আসব। ও মানে, ওটাকে, কাকে আনছিস নিজের সাথে? হিম সাথে সাথেই জিহ্বায় কা তারা চিহ্ন মর বসায়। শীতলের কথা বললে নির্ঘাত তুষার তাকে গুলি করবে, তাই এখন কিছু বলা যাবে না। না মানে আশিক জি তারা চিহ্ন নকে, বাংলাদেশের গুলো অনেক ভালো। তাই ভাবলাম সাথে করে নিয়ে যাই। এই বলে সাথে সাথেই কলটা কেটে দেয় হিম। তুষার কিছুক্ষণ হেলো হেলো করে কোনো রেসপন্স না পাওয়ায় বুঝে যায় যে হিম কল কেটে দিয়েছে। ফোনটা হাত থেকে সে রাখতেই হবে ঠিক এমন সময় একটা পরিচিত নম্বর থেকে মেসেজ আসে তার ফোনে। এই যে 36 বছরের বুড়ো, আজকে আমাদের দেখা করার কথা মনে আছে? নাকি বাড়ি থেকে আপনাকে কি তারা চিহ্ন ন্যাপ করতে হবে? মেসেজটা পড়ে তুষার না হেসে পারে না। রীতি মেয়েটা তাকে অনেক ভালোবাসে, আর সেই বা কম যায় কিসে? গুনে গুনে 10 বছরের ছোট মেয়েটা তার থেকে, কিন্তু তবুও মেয়েটার শাসন সে মুখ বুজে মেনে নেয়। প্রিয় মানুষটার চিন্তার জগৎ যে সে 16 আনা দখল করে নিয়েছে সেটাই তুষারের শান্তির জায়গা। রীতি হিমের ক্লাসমেট, ভাইয়ের বান্ধবী হিসেবেই রীতির সাথে তুষারের পরিচয়। তুষার কখনো ভাবতে পারেনি যে 30-এর কোটা পার করার পরেও সে এক বাচ্চা মেয়ের প্রেমে পড়বে, তাও এত ভয়াবহ ভাবে। এই ভয়াবহতা কেবল তুষারের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, ছোঁয়াচে রোগের মতো রীতির মনকেও ছুঁয়েছে সেটা। আজ 5 বছর হলো তাদের ভালোবাসার সম্পর্কের। গত কয়েক মাস ধরে তুষার একটা বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে রীতিকে ঠিকমতো সময় দিতে পারছে না। কিন্তু আজকের দিনটা অনেক স্পেশাল, তাই আজকে প্রেয়সীর মুখদর্শন না করলেই নয়। তুষার সাথে সাথেই রীতিকে মেসেজের রিপ্লাই দিল, গ্রিন পার্কে বিকাল 4টায় এসো, ওখানেই দেখা করব। আর হ্যাঁ, নীল শাড়ি তো পরবে, সাথে ম্যাচিং জুয়েলারি। মোদ্দা কথা আমি আজ আমার জানকে নীলপরীর রূপে দেখতে চাই। আর হ্যাঁ, গাড়ি পাঠিয়ে দিচ্ছে, সেটা করেই আসবে। কোনো পাবলিক ট্রান্সপোর্টে চড়া যাবে না। আমি চাই না আমার জানকে অন্য কেউ দেখুক। আন্ডারস্কোর ভোর রাত 5টা, ফজরের আজান পড়ে গেছে বোধ হয়। সাদাত অতি সতর্কতার সাথে হিমের বাংলো বাড়ির উঁচু প্রাচীর পেরিয়ে বাড়ির পিছনের ঝাপড়া গাছগুলোর পিছনে লুকিয়ে পড়ে। পিছনের দিকটা থেকে গার্ডরা চলে গেলে সে আস্তে করে বেরিয়ে আসে সেখান থেকে। আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করে সাদাত ওপরের দিকে তাকায়। দুতলায় দুটো রুমের জানালা ভেদ করে আলোর আভা দেখা যাচ্ছে। এতে সে নিশ্চিত হয়ে যায় এক রুমে হিম আছে, আর আরেক রুমে শীতল। এই বাংলো এর আগে কয়েকবার এসেছে সাদাত, তাই হিমের রুম কোনটা সেটা সে ভালো করেই আন্দাজ করতে পারে। মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে সাদাতের, কিছুটা কষ্টও লুকিয়ে আছে সেই হাসিতে। তুই আমার তারা চিহ্ন চারগুলোই দেখলি শীত, এই তারা চিহ্ন চারগুলোর আড়ালে আমার অপ্রকাশিত ভালবাসাটা দেখলি না।
কথাগুলো নিজ মনে বলার সময় সাদাতের চোখ জোড়া কিছুটা ঘোলাটে হয়ে আসে। কিন্তু এখন প্রিয়তমার শোকে অশ্রুবিসর্জন দেওয়ার চেয়ে তাকে মুক্ত করে নিজ খাঁচা তারা চিহ্ন অবন্দি করা বেশি জরুরি সাদাতের কাছে। জানালার কর্নিশ বেয়ে শীতলের রুমের বারান্দায় পৌঁছায় সে। আস্তে করে থাই গ্লাসটা খুলে সাদাত রুমে ঢুকে পড়ে। স্মিত আলোয় তেমন কিছুই নজরে পড়ছে না সাদাতের, কেবল আন্দাজের ওপর পা ফেলে সে আগাচ্ছে বিছানার দিকে। সাদাতের মুখে বিজয়ের হাসি ফুটে উঠেছে। এবার হয়তো সে হিমকে হারাতে সক্ষম হয়েছে। বস্তুত সাদাত জীবনে অনেকবারই হিমকে পরাজয়ের স্বাদ দিতে চেয়েছে, কিন্তু পরবর্তীতে হেরে গিয়ে সেটাকে বন্ধুত্ব বলে চালিয়ে দিয়েছে। সাদাত বিছানার চাদর স্পর্শ করতেই যাবে ঠিক তখনই ঘরের আলো জ্বলে ওঠে। সাদাত ভয় ভয় পিছনের দিকে তাকাতেই তার চোখ মুখ শক্ত হয়ে আসে। হিম শুভ্র রঙা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে সাদাতের দিকে তাচ্ছি তারা চিহ্নের দৃষ্টি আরোপ করছে। হিমের মুখে ভঙ্গিমা এমনই যে সে আগে থেকেই জানত যে সাদাত এখানে আসবে। সাদাত নির্ভয়ে হিমের সামনে গিয়ে দাঁড়ায়। তুই এখানে কি করছিস? হোয়াট এ সিলি কোয়েশ্চেন। আমার বাড়ি আর আমি থাকবো না, এই প্রশ্নটা তো আমি তোকে করব সাদাত। তুই এত রাতে আমার বাসায় চড়ে তারা চিহ্ন রমতো ঢুকেছিস কেন? আমি নই, তুই তারা চিহ্ন র। আমার ভালোবাসাকে আমার থেকে তারা চিহ্ন রি করে এখানে বন্দি করে রেখেছিস। তাহলে মানছিস এবারেও হেরে গেল আমার কাছে। আর আমি তারা চিহ্ন রি করিনি কাউকে, শীতল নিজ ইচ্ছায় এখানে আমার সাথে আছে। তুই চাইলে ওকে জিজ্ঞাসা করতে পারিস। তুই যে ওকে হোম তারা চিহ্ন কি ধাম তারা চিহ্ন কি দিয়ে শীতলকে সত্য বলতে বাধা দেশনি তার কোনো প্রমাণ আছে হিম? হোম তারা চিহ্ন কি দেওয়া তোর স্বভাব সাদাত, নারী জাতিকে সম্মান করতে আমি জানি। না তুই তোর মাকে সম্মান করিস, না তোর বোনকে, আর না শীতলকে। আর ভালোবাসার কথা বলছিস? তুই ভালবাসিস শীতলকে? মনে পড়ে, যেদিন আমি তোর কাছে শীতলের পরিচয় জানতে চেয়েছিলাম, সেদিন তুই বলেছিলি শীতল তোদের কাজের লোক। ভালোবাসার মানুষের সম্মান আসলেই তোর কাছে বাসার কাজের লোকের মতো। হিম মুখ সামলে কথা বল। আমাকে ভালোবাসো শিখাবি না, খবরদার। তোর চেয়ে আমি শীতলকে হাজার গুণে বেশি ভালোবাসি। এত ভালোবেসে কি হলো, সম্মানটাই তো করতে পারলি না ওকে, আর না পারলি ওর মনে জায়গা করতে। সেটা তোর ভাবার জিনিস না, সামনে থেকে সর, আমি শীতলের সাথে দেখা করব। এত কিছুর পরও তুই আশা করছিস আমি তোকে শীতলের কাছে ঘেঁষতে দিব? ভালয় ভালয় চলে যা এখন থেকে, আমি তোর সামনে খারাপ হিমাদ্র হতে চাই না। আজ তোর পাওয়ার আছে বলে আমাকে চলে যেতে বাধ্য করছিস হিম। আমি কথা দিচ্ছি একদিন আমিও তোর পজিশন এগিয়ে শীতলকে তোর কাছ থেকে ছিনিয়ে নেব, তুই দাঁড়িয়ে দেখবি কিন্তু কিছুই করতে পারবি না। আন্ডারস্কোর। সকালটা বেশ গুমোট, ঘুম থেকে উঠে শরীরটা বেশ খারাপ লাগছে শীতলের। মনটাও খারাপ তার, এর আগে কখনো জয়াকে ছেড়ে থাকার অভিজ্ঞতা হয়নি তার। তাই একটু আদর পাওয়ায় আশা তার মনকে আচ্ছন্ন করে ফেলেছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়েই শীতল রাতের কাপড়গুলো ছেড়ে নেয়। লুঙ্গি পরে আর যাই হোক মানুষের সামনে যাওয়া যায় না। গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে শীতল নিচে চলে যায়। রান্নাঘরে মেইডরা ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত, অর্থাৎ হিম এখনো ঘুম থেকে ওঠেনি। ভালোই হয়েছে এই সুযোগে বাড়িটা ভালো করে দেখে নিতে পারবে সে। শীতল পা টিপে টিপে বাড়ির বাইরে চলে আসে। সুবিশাল প্লটের ওপর হিমের বাংলো বাড়ি। চারদিকে গাছের অন্ত নেই। বেশ রুচিশীলতার সাথে তৈরি করা হয়েছে, সাথে সাথেও রক্ষণাবেক্ষণ করা হয় বেশ যত্ন সহকারে। শীতল হাঁটতে হাঁটতে বাড়ির দক্ষিণ দিকে পৌঁছায়। সেখানে এক বাঁধানো পুকুর, পুকুরের পাড়টা বেশ পরিষ্কার, তবে সুইমিং পুল নয়। শীতল বেশ খুশি বলে সিঁড়ির ওপর বসে পড়ে, আর পা দুটো পুকুরের ঠান্ডা পানিতে ডুবায়। বেশ ঠান্ডা পানি, কিন্তু তবুও শীতলের বেশ ভালো লাগছে। অনেক জীবন পর সে পুকুরের পাশে বসার সুযোগ পেয়েছে। তাই কোনো কিছু না ভেবেই শীতল সুযোগটা লুফে নেই। কিছুক্ষণ এভাবে বসে থাকার পর শীতলের মনে হয় পানিটা কেমন নড়ে উঠছে, আর কিছু একটা যেন তার দিকে এগিয়ে আসছে। প্রথমে পাত্তা না দিলেও কয়েক মুহূর্ত পর পানির নিচ থেকে কিছু একটা ভেসে উঠতেই শীতল লাফ দিয়ে সেখান থেকে উঠে পড়ে। জলজা তারা চিহ্ন নয়তয় কুমির, তাও দুটো। পুকুরের পানিতে কুমির কিভাবে এলো ভাবতেই শীতলের মাথা ঘুরতে থাকে। ঠিক সেই সময় পিছন থেকে হিমের জোরালো কণ্ঠ শুনতে পাওয়া যায়। দিলে তো আমার মন্টু ঝন্টুর ঘুমটা ভাঙ্গিয়ে। হিমের কণ্ঠ কানে আসায় শীতল পিছন ঘুরে তাকায়। হিম পকেটে হাত গুজে স্বাভাবিক গতিতে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু ভাব মারতে গিয়ে বেচারা এটা খেয়াল করেনি যে সে দেহের নিম্নার্ধে অন্ততারা চিহ্ন আঁচ ছাড়া আর কিছুই পড়েনি। তাই হাঁটার সময় পাঞ্জাবির ফাঁক দিয়ে তার ফর্সা দুটো উরু দুটো দৃশ্যমান হচ্ছে। হিম শীতলের ঠিক সামনে চলে আসে, শীতলের বিস্ময় বড় বড় চোখের দিকে তাকিয়ে একটা দুতারা চিহ্নষ্টু হাসি দেয়।
তারপর শীতলের মুখে ওপর এলোমেলো ভাবে পড়ে থাকা এলোচুলগুলোকে সে সযত্নে শীতলের কানে গুজে দেয়। পুরুষ মানুষের পেটের নিচে তাকিয়ে থাকতে লতারা চিহ্ন যা লাগে না তোর ছেমতারা চিহ্নরি। এভাবে উকি ঝুঁকি মেরে লাভ নেই, মেইন পয়েন্ট দেখতে পারবি না। আমি আবার নিজের মান সম্মান রক্ষার ব্যাপারে অনেক সচেতন, সবসময় আন্ডার প্যান্ট পরি, সেটা লুঙ্গির সাথে হোক বা প্যান্টের সাথে। এক্সট্রা প্রোটেকশন আর কি। দেশে তো তোর মতো লু তারা চিহ্ন চু নারীর অভাব নেই, কে জানে কোন সময় আমারই তারা চিহ্ন জোত মেরে দেয়। মেয়েদের বিশ্বাস করতে নেই। হিমের কথাগুলো শীতলের বহির্কর্ণ ভেদ করে কানের পর্দায় ধাক্কা দিলেও মগজে ঢুকে না কোনো কথাই। শীতল অবাকের শীর্ষে পৌঁছে গেছে, তাই সে এতক্ষণ ধরে অপলক দৃষ্টিতে যে হিমের উদাম পায়ের দিকে চেয়ে আছে সেটা সে আন্দাজ করতে পারেনি। 18টা বছর সে তার বাবা, চাচা ভাইদের সাথে এক বাড়িতে থেকেছে। কিন্তু কখনো এমন পরিস্থিতিতে পড়েনি শীতল। কোনো পুরুষকে অর্ধনগ্ন অবস্থায় এই প্রথম দেখল সে। শীতলের গভীর ঘোর পর্যবেক্ষণ করে হিম তাকে জ্বালাতারা চিহ্ন নোর জন্য আরেকটু ভাব মেরে বলে, পায়ের দিকে চেয়ে কি দেখছিস সে তারা চিহ্ন মরি? আমি আসলেই ফর্সা কিনা সেটার প্রমাণ খুঁজছিস? দেখে নি, ভালো করে দেখে নি। চাইলে ভিমবার দিয়ে মেজেও নিতে পারিস। আমি জাত ফর্সা, তোদের মতো জাতকালা মেকআপ সুন্দরী না। এতক্ষণে শীতলের হুঁশ ফিরে আছে। হিমের কথাগুলো পুনরায় কানে বাজলে লজ্জা তারা চিহ্ন তার মুখ রাঙা হয়ে ওঠে। সাথে সাথেই শীতল মুখ নুইয়ে হিমের কাছ থেকে সরে দাঁড়ায়। কিন্তু হিম শীতলের হাত ধরে একটানে তাকে নিজের একেবারে কাছে নিয়ে আসে। তারপর শীতলের রাঙ্গা গালে হাত রেখে বলে, লজ্জার কি আছে বরফকন্যা? আমাকে এত কাছ থেকে নিখুঁতভাবে দেখার অধিকার তো শুধু তোরই। আমার সামনে লতারা চিহ্ন যা খেলা খেলি না, তাহলে আমিও এক খেলায় মাতব, কিন্তু সেটা তুই হয়তো শতারা চিহ্ন করতে পারবি না। শীতল হিমের খুব কাছে থাকায় হিম কথাগুলো ঠান্ডা কণ্ঠে খুব ধীর গতিতে বলে। হিমের এই কণ্ঠস্বর শীতলের কাছে একেবারেই নতুন, কেন এই স্বর শীতলের পুরো মস্তিষ্ক জুড়ে মায়াজাল সৃষ্টি করেছে। চোখে ঘোর লেগে এসেছে শীতলের। কিন্তু যৌবনের অপ্রকাশিত অনুভূতির আবেশে গভীরভাবে মোহিত হওয়ার আগেই হিম শীতলকে নিজের সামনে থেকে সরিয়ে দেয়। স্বর ছেম তারা চিহ্নরি, আমার বাচ্চাগুলোকে আবার ঘুম পাড়াতে হবে। আয় আমার মন্টু ঝন্টু, বাবার বুকে আয়। মা তারা চিহ্ন চাতাই ঘুম ভাঙিয়ে দেয়, আর বাবা ভালো। বাবা বাচ্চাদের আদর করে ঘুম পাড়িয়ে দেয়। কথাগুলো বলতে বলতে হিম পুকুর পাড়ে বসে পড়ে। খানিক দূর থেকে শীতল দেখতে পায় কুমির দুটো হিমের পায়ের কাছে চুপ করে বসে আছে। হিম তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে কুমিরগুলো একটুও খেয়ে তারা চিহ্ন পছে না, বরং তারা হিমের এই আদুরে স্পর্শগুলো উপভোগ করছে। হিম নিজের কাজ সেরে উপরে উঠে এলে শীতল ইশারায় তাকে জিজ্ঞাসা করে যে আপনি নিচে কিছু পরেননি কেন? আপনার চামড়া বুঝি গন্ডারের মতো, তাই ঠান্ডা লাগে না? হিম শীতলের ইশারায় বলা সবগুলো কথাই বুঝতে পারে। এতে হিম শব্দ করে হেসে বলে, হালকা বাতাসে, লুঙ্গি আকাশে। এই বলে হিম গা দুলাতে দুলাতে বাড়ির দিকে চলে যায়। শীতল তখনও হিমের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকে। ছেলেটা ভীষণই অদ্ভুত, যেন জীবন নিয়ে একটুও মাথা ব্যথা নেই তার। জীবনের প্রতিটা মুহূর্তকে সে ভালোভাবে উপভোগ করতে জানে। প্রায় 10 মিনিট ধরে গ্রিন পার্কের এক বেঞ্চে বসে আছে তুষার। নির্ধারিত সময় পার হয়ে গেলেও রীতির আসার কোনো নামগন্ধ নেই। ঘড়ির দিকে একবার আর চোখে চায় তুষার, এবার রীতিমতো বিরক্তি জাগছে তার মনে। কতদিন ধরে রীতির সাথে দেখা করার জন্য মনটা আনচান করছে তার। আসবে বলে সেও এখন উধাও। আর স্থির থাকতে না পেরে তুষার পায়চারি করে শুরু করে। গ্রিন পার্কের দক্ষিণের দিকটা বেশ নীরব, তাই যখনই রীতির সাথে সে একান্ত কিছু মুহূর্ত অতিবাহিত করতে চায়, তখনই তুষারের অবচেতন মন এই জায়গায় ছুটে আসে। আপন ভাই হলেও তুষার একটু শান্ত স্বভাবের, জনমানুষ তার পছন্দ নয়। তাই নিজেকে একটু আড়াল করে গোপন করে চলতেই সে ভালোবাসে। হিমের মতো সকলের সাথে মিশে যেতে পারে না তুষার। পাক তারা চিহ্ন প্রেমিকের অনন্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রীতি হাঁপাতে হাঁপাতে সেখানে আসে। রীতিকে নিজের মন মতো সাজে দেখে তুষারের অটলা মন খানিক শান্ত হয়। ঠোঁটের কোণে এক টুকরো মুচকি হাসি বজায় রেখে বলে, হাঁপাচ্ছেন কেন বেগম সাহেবা? বাসা থেকে পায়ে হেঁটে এসেছেন বুঝি? রীতি একটু দম নিয়ে নিজেকে শান্ত করে বলে, গাড়ি পাঠিয়েছিলেন, কিন্তু রাস্তায় ভীষণই ট্রাফিক। তাই বাধ্য হয়ে এই হিল জুটো পরেই আসতে হয়েছে। যদি ট্রাফিক ছোটার আশায় বসে থাকতাম তাহলে আর দেখা করা হতো না আপনার সাথে। তুষার নিজের পকেট থেকে রুমালটা বের করে রীতির কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের ফোঁটা মুছে দেয়। তারপর সযত্নে রীতির ডান হাতটা নিজের আয়ত্তে এনে তাতে আলতো করে চুমু খায় সে। ভুল হয়ে গেছে বেগম সাহেবা।
আমার আপনাকে রিসিভ করবার জন্য গাড়ি নয় বরং পার্সোনাল জেটটা পাঠানোর দরকার ছিল। তাহলে যদি আরেকটু আগে আপনার মুখশ্রীর দর্শন পেতাম। তুষারের বাচ্চামো দেখে রীতি হালকা হাসে। হয়েছে হয়েছে, আর তেল মারতে হবে না। এতই যখন দেখার স্বাদ তাহলে বিয়ে করে ঘরে তুলুন আমায়। ওর বাবা, হিমকে ছাড়া বিয়ে? ওকে রেখে বিয়ে করেছি জানতে পারলে তোমার অল্প বয়সেই স্বামীহারা হতে হবে জান। দরকার নেই, ও আসুক তারপর না হয় আমরা করতে যাব। বড় ভাই হয়ে ছোটটাকে ভয় পান। কি ভাই আপনি? ওটা দেখতে ছোট হলে কি হবে? কাজে কর্মে কোনো অভিজ্ঞকে হার মানিয়ে দিবে। আর সাথে লেগে কাজ নেই। এখন বরং কিছু খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। আন্ডারস্কোর। হিমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইকবাল, আর তার পাশে ফয়সাল। ফয়সালের চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। আর হিম তার গাম্ভীর্য বজায় রেখে দক্ষতার সাথে তারা চিহ্ন গাড়ের থেকে নির্গত নিকো তারা চিহ্ন টিনের সকল তারা চিহ্ন আগ্রাস করছে। আমি যা শুনেছি তা কি সত্য? ইকবাল, ফয়সালকে ওই কোনো উত্তর দেয় না। ভয়ে তাদের গলা শুকিয়ে উঠেছে। হিমের কাছে এই নীরবতা যেন অসহ্য লাগে। তাই সে এবার চিৎকার দিয়ে উঠে। কি হলো বা তারা চিহ্ন লের বাচ্চা, মুখ দিয়ে কথা বাইর হয় না কেন তোর? সত্যি করে বল তোর সাথে মিনার কি সম্পর্ক আছে? ইকবাল ভয় পেন্ট ভিজিয়ে ফেলার উপক্রম। ভয়ে ভয়ে সে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তোর কি চোখ তেরা, নাকি লেন্স ভালো করে কাজ করে না, কোনটা? মেয়ে পেলি না, শেষে কিনা এই মেয়েকে তোর পছন্দ হলো? মেয়ে পছন্দ করবি তোদের হবু ভাবির মতো। আর সে পছন্দ করেছে এক ভাঙ্গা রেডিওকে। বিয়ে কর, বাসর রাতেই টের পাবি, কি ধানি লঙ্গা ঘরে তুলেছিস। হিমের রাগী গলায় বলা কথাগুলো শুনে ইকবালের চোখ জোড়া ঝাপসা হয়ে ওঠে। বয়স বাড়লেও তার স্বভাব থেকে বাচ্চামো যায়নি। জুতোর তল দিয়ে ফ্লোর ঘষতে ঘষতে ইকবাল একবার সাহস করে হিমের রাগী চোখের দিকে তাকায়। তারপর আবারও মেঝের দিকে তাকিয়ে বলে, আপনি আমাদের একসাথে মানবেন না ভালো কথা, তাই বলে আপনি ওর নামে এসব উল্টা পাতারা চিহ্ন এল্টা কথা বলবেন। সেটা আমি কিছুতেই মানব না। হিম কপাল কুঁচকে তাকায় ইকবালের দিকে। মানুষ প্রেমে পড়লে মাথার ভারসাম্য ঠিক রাখতে পারে না, এতদিন কথাটা হিম শুনেছিল, আজ নিজের চোখে দেখে নিল। যে হিমের ভয়ে ইকবাল জড়সড় হয়ে থাকত, সেই ইকবাল আজ হিমের মুখের ওপর কথা বলতেও তারা চিহ্ন ধা করে না। বরং একগাদা সাহস নিয়ে যা মুখে আসছে সেটাই বলে যাচ্ছে। মানবি না, তাহলে কি করবি আমিও শুনি? চাকরি ছেড়ে দিব। চাকরি ছাড়লে বউকে খাওয়াবি কি? দরকার হলে বউ জামাই মিলে অন্ধ হওয়ার নাটক করব। অন্ধ সেজে পথে পথে তারা চিহ্ন খা করে বেরাবো। তাও আপনার মতো কি তারা চিহ্ন পটার কাছে চাকরি করব না? কি বললি আমি কি তারা চিহ্ন পটা? তোর কোন মাসের বেতন আটকে রেখেছি যে কিপটা বললি তুই আমাকে? জানি না কেন বলেছি, মুখে এসেছে তাই বলে ফেলেছি। আর আপনার মুখ দেখলে আপনাকে এক হার তারা চিহ্ন কিপটা লোকই লাগে। হিম নিজেকে শান্ত করার জন্য নিজের হাত দিয়ে মুখ ঘষতে থাকে। এবার সে ইকবালের দিকে না তাকিয়ে তার পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা ফয়সলের দিকে চায়। ওই ছাল, তোর লাগামহীন ভাইকে আমার সামনে থেকে নিয়ে যা। তা না হলে আমার হাত জোড়া লাগামহীন হয়ে যাবে এক্ষুনি। হিমের চাপা কণ্ঠের কথাগুলো শুনে সে ইকবালকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। ইকবাল যেতে চায় না, সে চিৎকার করে বলতে থাকে, মিনাকে আমার লাগবেই। আপনি যেভাবে পারেন তাকে আমাকে এনে দিন। আন্ডারস্কোর। ঘরের সাথে লাগোয়া বারান্দায় গেলে হাত দিয়ে বসে আছে শীতল। সারাদিনের কর্মশূন্য জীবনে প্রবেশের সূচনা লগ্নেই সে হাঁপিয়ে উঠেছে। ও বাড়িতে থাকতে তার কাজের অন্ত ছিল না, আর এখানে তার অবসর সময়ের যেন অন্ত নেই। সময় কাটতেই চায় না তার। বাংলোর সবচেয়ে সুন্দর ঘরটা হিম তার বরফকন্যার জন্য বরাদ্দ করেছে। বারান্দা দক্ষিণমুখী হওয়ায় শীতের তীব্র বাতাস শীতলকে ছুতে পারছে না ঠিকই, কিন্তু তাই বলে সেখানে পরিবেশ একেবারে গুমোট এটা বলা যায় না। মাঝে মাঝে মৃদু মন্দ আলো প্রবেশ করে সেই বারান্দা দিয়ে। হালকা বাতাসে শীতলের কোমর লম্বা চুল যখন দোল খায়, ভারী মিষ্টি লাগে তাকে দেখতে, ঠিক যেন সদ্য ফুটন্ত ফুলের কলি। কোনো লো তারা চিহ্ন ভ, নিষ্ঠুর তারা চিহ্ন তা, পা তারা চিহ্ন প, সম্পদের হাতছানি ছুটে পারেনি শীতলের মনকে। আজও তার মন এক নবজাতকের মতো পবিত্র। হিম হন্তদন্ত হয়ে শীতলের ঘরে প্রবেশ করে। আজ ইকবালের কথাগুলো শুনে তার মাথায় চরম তারা চিহ্ন গ উঠে গেছে। এখন এই তারা চিহ্ন গ কমানোর জন্য একটা খোলা হাওয়া আর তার অক্সিজেনকে প্রয়োজন। শীতলের চেয়ে বড় অক্সিজেন হিমের জীবনে আর কে হতে পারে? হিম দরজা খুলে সারা ঘরে একবার চোখ বুলায়। কিন্তু শীতলকে দেখতে না পেয়ে বারান্দার দিকে তাকায় সে। বরফকন্যার তারা চিহ্ন ধমুক তাকেও ভাবিয়ে তুলে। হিম বড় বড় পা ফেলে শীতলের কাছে গিয়ে দাঁড়ায়। হালকা করে শীতলের কাঁধ স্পর্শ করতেই যেন শীতল কেঁপে ওঠে।
তারপর বড় বড় চোখে একবার তাকায় সে হিমের দিকে। হিমের অশান্ত হৃদয়কে ঠান্ডা করার জন্য এতটুকুই দরকার ছিল। মুখে এক প্রশান্তির হাসি টেনে বুকে এক হাত রেখে বলে, ও সেম তারা চিহ্নরি, দিলে তো এনজাইমার ব্যথাটা তুলে। জানোই তো তোমার ওই চাহনি আমার হৃৎপিণ্ডকে ঘাতারা চিহ্ন এল করার জন্য যথেষ্ট। তাও কেন এমন করে তাকাও আমার দিকে? সত্যি করে বলতো, তোমার মতলবটা কি? আমাকে তোমার প্রেমে টেমে ফেলার ইচ্ছা আছে নাকি ছে তারা চিহ্ন মরি? তাহলে তোমাকে আগেই বলে দেই, আমি উস্টা খেয়ে মুখ থুবড়ে পড়ি, কিন্তু প্রেমে পড়ি না। হিমের কথায় ভঙ্গিমা অন্য রকম। যেই শুনবে সে হাসতে বাধ্য। আর শীতল ও নিজের গাম্ভীর্যকে বজায় রাখতে না পেরে একগাল হেসে দেয়। শীতলকে হাসতে দেখে হিমও হাসে। তার মিশন সাকসেসফুল। হাসির রেশ শেষ হলে শীতল হিমের হাত চেপে ধরে। ইশারায় বোঝাতে চায় যেন হিম তাকে বাইরে নিয়ে যায়। হিম বিষয়টা বুঝতে পেরে বলে, বাইরে নিয়ে গেলে যদি তুই পালিয়ে যাস আমার থেকে, তখন কোথায় খুঁজব তোকে আমি? এই কয়দিনে তুই আমার মাতারা চিহ্ন দোকে পরিণত হয়েছিস, তাই তুই হীনা জীবন কেমন হয় সেটা আমার মস্তিষ্ক থেকে মুছে গেছে। শীতল কিছুক্ষণ হিমের দিকে তাকিয়ে ভাবে। তারপর ওড়নার নিচের অংশ দিয়ে নিজের হাতের সাথে হিমের হাত বেঁধে শক্ত করে বেঁধে দেয়। তারপর সে হিমের দিকে চেয়ে মুচকি হেসে দেয়। অগত্যা কি আর করা, ম্যাডামের অর্ডার তো আমার মতো কর্মচারীরা ফেলতে পারি না। অর্ডার না মানলে আবার চাকরিটাও চলে যেতে পারে। যান ম্যাডাম রেডি হয়ে আসেন, আপনাকে নিয়ে ঘুরে আসি। আন্ডারস্কোর ভাই দেখ মালতারা চিহ্নটা কি করা, এক্কেবারে মাখন। খেতেও মনে হয় মাখনের মতোই হবে। অফ টেস্ট করতে মন চাচ্ছে। ভাই যেখানে যেটা থাকার ঠিক সেখানেই সেটা আছে। পারফেক্ট ফিগা তারা চিহ্ন র। নিজের সম্পর্কে বা তারা চিহ্ন যে মতারা চিহ্ন তন্তব্যগুলো শুনে চোখ জোড়া সিক্ত হয়ে উঠে শীতলের। আশেপাশে হিম নেই। ওদের দুজনের জন্য খাবার অর্ডার করতে গিয়েছে সে। হিম সিট থেকে উঠে যেতেই পিছনের টেবিলে বসে টাকা তিনটা ছেলে শীতলকে হে তারা চিহ্ন হ্রাস করতে থাকে। শীতল নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তাদের কথাগুলো কানে নিতে চাইলেও যেন রেস্টুরেন্টের হাজার শব্দগুলোকে ছাপিয়ে সেই অশ্লী তারা চিহ্ন ল শব্দগুলোই তার কানের পর্দা ভেদ করছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হিম দুহাতে দুটো প্লেট নিয়ে তাদের টেবিলে রাখে। প্রায় সাথে সাথেই সে পকেট থেকে ফোন বের করে ফয়সালকে কল করে। ফয়সাল কল রিসিভ করতেই ওপাশ থেকে কোনো রেসপন্স না করতে দিয়ে হিম কাট গলায় বলে ওঠে, আমার পুরো রেস্টুরেন্ট খালি চাই এক্ষুনি। সব কাস্টমারদের সরিয়ে দাও। ইয়েস স্যার। চোখের পলকেই যেন হিমের লোকজন পুরো রেস্টুরেন্ট এরিয়া থেকে মানুষদের সরিয়ে নেয়। এখন কেবল সেখানে উপস্থিত আছে শীতল, হিমের কিছু বডিগার্ড আর সেই তিন ছেলে। হিম হাসি মুখে সেই তিন ছেলের দিকে তাকায়। সব কটার বয়স 25-এর নিচে। হিমের পাওয়ার দেখে তারা এক একজন মৃতারা চিহ্ন তত্ত্ব সমান ভয় পাচ্ছে, যা তাদের চোখে মুখে বর্তমান। হিম আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, আয়ুষ খান হিমাদ্র এর হবু বউয়ের দিকে তোরা তারা চিহ্ন নজর দিয়েছিস। কলিজা আছে তোদের বলতে হবে। আজ তোদের এই কলিজা আমি ওজন করব। এই বলে সাথে সাথেই হিম তার হাতে থাকা তারা চিহ্ন রিটা একটা ছেলের বুকে গেঁথে দেয়। তারা চিহ্ন নকি দিয়ে রক্ত এসে পড়ে বাকি দুটো ছেলের শরীরে। হিম ছেলেটার বুক তারা চিহ্ন রে বের করে আনে তার কালচে কলিজা। না, যতটা বড় ভেবেছিলাম ততটাও বড় না। ছেলেটার নিত তারা চিহ্ন দেহ চেয়ারের ওপর পড়ে গেলে এবার হিমের চোখ যায় তার পাশের ছেলেটার দিকে। কি জানি বলেছিলি তুই, টেস্ট করে দেখবি? এই নে টেস্ট করে বলতো এটা হাইড্রোক্লো তারা চিহ্ন রিক এসি তারা চিহ্ন ড নাকি সালফিউরিক এসি তারা চিহ্ন ড? এই বলে হিম জোর করে ছেলেটার মুখ হা করিয়ে পুরো এক বোতল তার মুখে ঢেলে দেয়। বিপ তারা চিহ্ন অৎসভাবে ক্ষত বিক্ষত লা তারা চিহ্ন দুটো দেখে শেষ ছেলেটিরা তারা চিহ্ন তা উড়ে যায়। সেই হিমের পা জড়িয়ে ধরে বলে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। প্রাণে মারবেন না, আর কোনো দিন কোনো মেয়েকে আমি তারা চিহ্ন তো করব না। হিম তার চুল ধরে তাকে দাঁড়া করিয়ে বলে, কি ভেবেছিস কয়েকটা অশ্লী তারা চিহ্ন কথা বলার জন্য আমি তোদের এত বিভৎস সমৃ তারা চিহ্ন তত্ত্ব উপহার দিচ্ছি? তোরা এর আগে গুনে গুনে 10টা মেয়ের ইজ্জত লুটেছিস। সেই অপরাধের শাস্তি তারা চিহ্নই তোদের দিচ্ছি আমি। এই বলে ছেলেটার দুচোখে দুটো গুলি করে হিম। আমার ভালোবাসার দিকে তারা চিহ্ন লুকপাত করা জানো তারা চিহ্ন আরদের আমি এই হালি করি। চলবে।